রানাঘাট বিধানসভা নিয়ে আমি মধুরিমা চলে এসেছি আজকে ওপিনিয়ন পোলের আরো একটি পর্বে। কেন ভিআইপি সিট হিসেবে রানাঘাট দক্ষিণ বিধানসভাকে বেছে নিলাম বলবো আপনাদের। তার আগে জানিয়ে রাখি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। আপনারা তো রয়েইছেন। এই বিধানসভার খুঁটিনাটি নিয়ে আজকে আলোচনা করব গোটা পর্ব জুড়ে। 26-এর আসন্ন নির্বাচনের আগে এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এই বিধানসভা আসুন দেখিনি। বর্তমানে তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক মুকুটমণি অধিকারী রয়েছেন এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে। কেন এটি ভিআইপি সিট আসুন প্রথমে সেগুলো আলোচনা করি। 2011-এ এই বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস জিতলেও 16-র বিধানসভা নির্বাচনে এই আসন ছিনিয়ে নেয় সিপিআইএম। 19 এবং 24-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা আসন থেকে লিড পায় বিজেপি প্রার্থী। দল বদল করার পর 24-এর বিধানসভা উপনির্বাচনে নিজের পদত্যাগ করা আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন মুকুটমণি অধিকারী। অর্থাৎ কি কারণে ভিআইপি সিট, রং বেরঙের কেন আসন আমি বললাম, এর বিশ্লেষণটাই এবার শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, যেটা এই রং বেরঙের ব্যাপারটা সেটা এবার বলার জন্য কয়েকটা জিনিস বলে নেওয়া দরকার। প্রথমে হচ্ছে রানাঘাট দক্ষিণটি হচ্ছে খুব বেশি দিন পুরনো বিধানসভা কেন্দ্র নয়, এটি হচ্ছে নদিয়া জেলার মধ্যে পড়ে, কিন্তু এটা আগে ছিল হচ্ছে রানাঘাট দক্ষিণ। হ্যাঁ, রানাঘাট দক্ষিণ ছিল না, রানাঘাট পূর্ব এবং পশ্চিম। সেটা 2006 সাল নাগাদ হচ্ছে এটার থেকে তোমার হচ্ছে দক্ষিণ হয়, নতুন কেন্দ্র হয়। এবং তারপরে যেটা হয় যে প্রথম থেকে তোমার হচ্ছে এটি বামেরা আর কি এটা দখল করে। কিন্তু তুমি যদি এটা ট্র্যাডিশন দেখো, নদিয়া জেলার এই কেন্দ্রগুলোতে যদি ট্র্যাডিশন দেখো, এখানটায় কিন্তু সেই কংগ্রেস বাম এই ব্যাপারগুলো ফলে সেই তুমি বলছো রঙিন ব্যাপারটা আসছে, আপ ডাউন ওরকম হতে থাকে। দক্ষিণে তোমার হচ্ছে 2011 সালে তখন এটাতে পালা বদলের সময় এখানটাও পালা বদল হয় এবং হচ্ছে এখানটাতে হচ্ছে তৃণমূল প্রার্থী আবির বিশ্বাস জয়লাভ করে। এই সব মিলেমিশেই গেল। এবং হচ্ছে এই বাকিগুলো হচ্ছে পরে কি কি হচ্ছে আরো কেন এটাতে হলো, কারণ এটাতে একটা উপনির্বাচন হলো। উপনির্বাচনটা কেন হলো, সেই দল পরিবর্তন, মানে সেই রং পরিবর্তন। আর এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই আসনটি হচ্ছে মতুয়াদের একদম হচ্ছে একটা বড় অংশ এখানটা মতুয়া ভোটার, মানে তোমার 48% অ্যাবভ হচ্ছে এখানটা মতুয়া ভোটার। ফলে এইটার দিকে তোমার হচ্ছে আগামী 26-এর নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভাবে সবার নজর থাকবে। কেন কি এসআইআর এর একটা বড় প্রভাব কিন্তু এইখানটা পড়বে, ঠিক আছে। এবং ওই যে বললে তুমি রং বেরং, এইখানটা হচ্ছে সেই বিজেপি তৃণমূল এই ব্যাপারটা সেটা আমি পড়ে এসেছি। ফলে সব মিলিয়ে এই জায়গাটার দিকে একটা আলাদা নজর থাকবে নদিয়ার এই সীমান্তবর্তী এলাকায়, এই জেলার মানে এই কেন্দ্রটাতে তোমার এটা সবার নজর। ফলে ভিআইপি সিট হিসেবে আমরা আসবো। এবার আমরা প্রশ্নোত্তর পর্বের ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে এখানকার মানুষজন এই মুহূর্তে দাঁড়িয়ে কি মানসিক অবস্থায় রয়েছেন, রাজনীতি নিয়ে তাদের দর্শন কি, তাদের কাছে যে প্রশ্নগুলো করেছিলাম কি পার্সেন্টেজ উঠে আসছে চলুন দেখাই আপনাদের। এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? এই প্রশ্নের উত্তরে মানুষজন বলেছেন খুব খুশি 10%, খুশি 16%, মোটামুটি 19%, খুশি নই 21%, অত্যন্ত অখুশি 17%, জানি না 17%। পরের প্রশ্ন রেখেছিলাম আপনার বিধায়ক বদল করতে চান কি? এই প্রশ্নের উত্তরে না বলেছেন 30%, হ্যাঁ বলছেন 37% মানুষ, সিদ্ধান্ত নেননি 11%, বলবো না বলেছেন 22% মানুষ। পরের প্রশ্নে রাজ্যের সরকার বদলাতে চান কি? এই প্রশ্নের উত্তর কেমন এসছে? না বলেছেন 39%, হ্যাঁ বলেছেন 41%। খুব ইন্টারেস্টিং, 2% তফাৎ মাত্র। সিদ্ধান্ত নেননি 12%, এটা কিন্তু অবশ্যই একটা নির্ণায়ক ভূমিকা নিতে পারে। বলবো না বলেছেন 0.8%। পরপর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই প্রশ্নের উত্তর কেমন এসছে গোটা স্ক্রিন জুড়ে রয়েছে। এর বিশ্লেষণ জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো শুরুটাতে তুমি যেটা বললে ওইটাই, এইটার আর কি তোমার হচ্ছে একটা হচ্ছে আমাদের ট্রেডমার্ক দিতে থাকলো। ধরো রং বেরঙের ব্যাপারটা, রং বেরঙের সেই ব্যাপারটা চলছে এবং সেই রং বেরঙের ব্যাপারটা মানে কি যে মানে কোন দিকে যাবে, এখন কোন রঙের দিকে মানে তোমার এই রানাঘাট দক্ষিণ বিধানসভার রংটা আবির খেলবে মানুষ, সেটা কিন্তু এবার মানে অত সহজে বলা যাবে। মানে সমীক্ষা তো তুমি দেখো এই জায়গাটাতে কিন্তু একটা দেখা যাচ্ছে একটা ক্লোজ একটা ব্যাপার। এইখানটা যেমন হচ্ছে স্থানীয় বিধায়কের উপর দেখো, তুমি এখানটা স্থানীয় বিধায়ক বদল করতে চান, সেখানটা কিন্তু 37% রয়ে গেছে। আর তোমার এমন মানুষের রয়ে গেছেন হচ্ছে 30%। এবং সিদ্ধান্ত নেয়নি, তুমি যেটা বলছিলে যে সিদ্ধান্ত নেননি বা জানি না, দেখো জানি না তো আরো বড়, মানে 22%, মানে তারা এখনো বলতে পারছে না যে কোন রঙের দিকে যান, না বলতে চাইছেন না, হ্যাঁ বলতে চাইছেন না যে কোন রঙের দিকে তারা যেতে চান। একদম শেষ পর্যন্ত লাস্ট মানে একদম মুহূর্ত পর্যন্ত তোমার এটাকে আর কি তারা অবজার্ভ করতে চান এবং তাদের ডিসিশনটা নিতে চান।
ফলে এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু গুরুত্ব, ফলে তুমি দেখো রাজ্য সরকার বদল করতে চান, সেখানটাতেও দেখো তুমি একদম নেক টু নেক, মানে 41% হচ্ছে বলছে রাজ্য সরকার বদল করতে চাই এবং 39% বলছেন হচ্ছে বদল করতে চাই না। আর এই জায়গাটা তোমার বাফার রয়ে গেল, যে সিদ্ধান্ত নেননি হচ্ছে মানে এই 20% সিদ্ধান্ত নেননি এবং জানি না এই 20% কোন দিকে যাবেন, সেটা খুব বড় একটা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে। আসবো এবার আমরা পরের স্লাইডের ক্ষেত্রে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই বিধানসভার ক্ষেত্রে, অর্থাৎ রানাঘাট দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে 2016 বিধানসভা নির্বাচনে কি এসেছিল এখানে ফলাফল, আসুন দেখে নি। সিপিআইএম এর ক্ষেত্রে 47.51 অর্থাৎ প্রায় 48% ছিল, তৃণমূল কংগ্রেস প্রায় 40%, বিজেপি 8.26, অন্যান্য 4.59%। সিপিআইএম এর জয়ের ব্যবধান ছিল এখানে 17,253। মনে রাখতে হবে 2011 কিন্তু পালাবদল হয়ে গেছে, তারপরেও এই ছবিটা ছিল 16 বিধানসভা নির্বাচন 2016 মনে রাখতে একদম। আসবো পরের স্লাইডে 19 লোকসভার ক্ষেত্রে এখানকার বিধানসভা আর কি ফলাফল ছিল আসুন দেখে নি। বিজেপির ক্ষেত্রে এখানে দেখুন প্রায় 55% ভোট চলে গেছিল, তৃণমূল কংগ্রেসের প্রায় 35%, সিপিআইএম এর ক্ষেত্রে 6.1% এবং কংগ্রেস 2.15, অন্যান্য 2.16। বিজেপির লিড এখানে ছিল 44,931টি ভোটের। এই স্লাইডটা নিয়ে আমি একটু সিদ্ধার্থর সঙ্গে কথা বলবো। সিদ্ধার্থ, যেখানে 2016 নির্বাচনে আমরা দেখলাম যে বামেদের ক্ষেত্রে কতটা ভোট ছিল, সেখানেই পুরোটাই কি শিফট করে গেছিল তাহলে বিজেপির ক্ষেত্রে? মানে সেরকমই তো দেখাচ্ছে সেই রিপোর্ট। পরিষ্কার দেখো, সেই 2019-এ তোমার হচ্ছে চরম হচ্ছে মোদি হাওয়া, এবং এই এলাকাটাতে হচ্ছে একটা তখন না মতুয়া যে বললাম যে কেন এটা তো মানে নদিয়ার এই জায়গাটা মানে এইটা তো হচ্ছে মতুয়ার ব্যাপারটা আর কি তোমার হচ্ছে ডমিনেট মানে ভোটে, মানে ডমিনেটটা ভুল হবে, মানে যে ভোটের মানে ভাগ্যটা আর কি নির্ণায়ক ক্ষমতা হচ্ছে মতুয়াদের হাতেই থাকে। ফলে সেই সময়টাতে পুরো অদ্ভুত ভাবে করে হচ্ছে যে মানে পুরোটা শিফট করে গেল এবং এইখান থেকে স্বাভাবিকভাবে তোমার দেখো 2019-এ কিন্তু রানাঘাট যে হচ্ছে তোমার হচ্ছে যে লোকসভা কেন্দ্রটি সেটা কিন্তু বিজেপি হচ্ছে সাংসদ পায়। আসবো এর বিশ্লেষণ নিয়ে আরো পরে। এরপর আমরা চলে আসবো 21-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এখানে কি ফলাফল ছিল। বিজেপির জয়ের ব্যবধান এক্ষেত্রেও ছিল 16,515টি ভোটের, যেখানে তাদের ঝুলিতে 49.34% ভোট গেছিল। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রায় 43%, সংযুক্ত মোর্চা সেবার 6.24% এবং অন্যান্য ক্ষেত্রে 1.91%। এরপরে 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল দেখে নি। বিজেপির লিড ছিল এক্ষেত্রে 36,936টি ভোটের, যেখানে প্রায় 52% ভোট গেছিল বিজেপির ঝুলিতে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে গেছিল 36.42%, সিপিআইএম 8.92%, অন্যান্য 2.71%। এরপর একটা উপনির্বাচনও ছিল এক্ষেত্রে। 24-এর বিধানসভায় উপনির্বাচনের ফলাফল কি ছিল? তৃণমূলের জয়ের ব্যবধান ছিল এক্ষেত্রে 39,048টি ভোটের, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 55.08% ভোট, বিজেপির ক্ষেত্রে 36.13, সিপিআইএম 6.35 এবং অন্যান্য 2.44%। এবার এই পুরোটা পরপর একটা স্লাইডে আমরা রেখেছি, এর বিশ্লেষণটাই শুনবো সিদ্ধার্থর কাছে। একদম আলোচনা শুরুতে তোমার কাছে জানছিলাম যে এই যে শিফটটা করেছিল সেইটা কেন, এবার পুরোটা রয়েছে, এর বিশ্লেষণ তোমার কাছে শুনবো। হ্যাঁ, তুমি যেটা বলতে পারো যে হচ্ছে যে দেখো 2011-তে পালা পরিবর্তনের সময় গোটা রাজ্যে যখন হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেই সময়টাতে এইখানটাতেও পরিবর্তন হচ্ছে, ঠিক মানে তৃণমূল কংগ্রেস এটা দখল করলো। কিন্তু যেটা মজার ব্যাপার ছিল যে হচ্ছে তোমার তারপরের নির্বাচনে অর্থাৎ 2016 নির্বাচনে কিন্তু তৃণমূল এই আসনটি ধরে রাখতে পারলো না। ঠিক আছে, তাহলে এটা কেন হলো? দেখো এই জায়গাটায় হচ্ছে কিছুটা হচ্ছে তোমাকে বললাম বামেদের একটা প্রভাব ছিল, এবং হচ্ছে বিজেপি না তখনও ওই জায়গাটা কিন্তু গোটা রাজ্যে বলো বা এই জায়গাটাতে সেই তখনও অতটা কিন্তু ফুলটার ফোটানোর আর কি কাজটা করে উঠতে পারেনি। হ্যাঁ, অথচ কিন্তু নদিয়াতে কিন্তু তোমার এই জায়গাটায় কিন্তু বিজেপি তার আগে কিন্তু সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছিলেন, এমন নয় যে বিজেপির ওখানটায় অবস্থানটা খারাপ ছিল, কিন্তু বামরাও তখন কিন্তু একটা ডমিনেট করছে, ফলে তার একটা এফেক্ট পড়েছিল। এবং কোথাও যেন হচ্ছে তৃণমূলের তখন ওইখানটা থেকে একটা সাংগঠনিক একটা দুর্বলতা ছিল, যেটা আমি পরে আসছি কোন জায়গাটা দুর্বলতা ছিল, যার অ্যাডভান্টেজটা গেছিল হচ্ছে তোমার বামেদের কাছে। কিন্তু যখন হচ্ছে 2016-র পর যখন এগোলো তখন হচ্ছে
এইটা কিন্তু বামেরা ধরে রাখতে পারে না, স্বাভাবিকভাবে গোটা রাজ্য যেরকম হচ্ছে, এবং তৃণমূল ঘরটা গুছিয়ে নিল। পাশাপাশি যেটা হলো, বিজেপির কিন্তু উত্থানটা প্রচন্ড, গ্রাফটা প্রচন্ডই মানে ফাস্ট উঠতে থাকলো। 2019-এর লোকসভাতে তার প্রমাণটা পাওয়া গেল যে হচ্ছে তোমার এইখানটা থেকে 54.65%। ফলে কারণ তারা সাংসদটাও হচ্ছে বিজেপিরই হয়। এই দুটো বক্স দেখলেই এই জিনিসটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে রাম বাম তত্ত্ব, সেটা তুমি বলতে পারো যেটা প্রমাণিত হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে বিষয়, এইগুলোতে এলো বিজেপির উত্থান, বিজেপির সাংসদ আছেন ওখানটায় জগন্নাথ করে দিয়ে, কিন্তু হচ্ছে জগন্নাথ বাবু এখানটা সাংসদ হলেন, পরপর দুবার হলেন, 24-এ হলেন। কিন্তু যেটা হচ্ছে এখানটা যেটা বললে যে 2024-এ উপনির্বাচন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কেন এই উপনির্বাচনটা করার প্রয়োজন পড়লো? দেখো 2021 সালে এইখানটাতে হচ্ছে এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন হচ্ছে মুকুটমণি অধিকারী, ফলে বিধায়ক হলেন। কিন্তু 2024-এর নির্বাচনে তার একটা হচ্ছে আশা ছিল যে সে বিজেপি তাকে হচ্ছে প্রার্থী করবে, এটা সে একটা ধরে নিয়েছে। কিন্তু এখানটা যে বর্তমান বিধায়ক, এই বর্তমান সাংসদ সেই জগন্নাথ, কিন্তু তাকে কিন্তু হচ্ছে বিজেপি হচ্ছে মানে তাকে পরিবর্তন করে হচ্ছে ওকে মানে হচ্ছে মুকুটমণিকে হচ্ছে কিন্তু টিকিটটা দিতে চায়নি। তারপরে মুকুটমণি চলে এলেন হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসে এসে যোগ দিলেন এবং তৃণমূল কংগ্রেস তাকে হচ্ছে লোকসভার টিকিট দিলেন। ফলে তোমার কিন্তু এই জায়গাটা একটা ফাঁকা হলো, ফাঁকা হয়ে এই জায়গাটা হচ্ছে নির্বাচনের প্রয়োজন পড়লো। তার আগে যেটা হলো কিন্তু যে মুকুটমণি তো পেলেন হচ্ছে তৃণমূলের টিকিট, কিন্তু সেই জায়গাটা কিন্তু তিনি জয়লাভ করতে পারলেন না লোকসভাতে। ফলে তৃণমূল তখন তাকে কি করলো, ওই জায়গাটা হচ্ছে 2024-এর উপনির্বাচনে দাঁড় করানোর ফলে তিনি আবার জয়লাভ করলেন। কিন্তু যেটা হলো জয়লাভ করলেন, এই জয়লাভটার পেছনে একটা গুরুত্বপূর্ণ একটা গল্প আছে। সেটা গল্পটা এরকম, সেই সময়টাতে দেখা যায় যে এই মুকুটমণি যখন হচ্ছে তৃণমূলে এলেন, তাকে যখন প্রার্থী করা হচ্ছে, সেটা কি আদৌ তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা কেউ মেনে নিয়েছিল? মেনে নেয়নি। এখানটা অশান্তি কিন্তু চরমে ছিল। যেমন বর্ণালী দে ছিলেন, তারপরে হচ্ছে আরেকজনের নাম বলতে হয় যে এই জেলার রাজনীতির ক্ষেত্রে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নাম শঙ্কর সিং, তার হচ্ছে পুত্রবধূ সুচিস্মিতা সিংহ হচ্ছে বিশ্বাস, তাকেও হচ্ছে কিন্তু এখানটায় প্রার্থী করার জন্য অনেক দুর্যোগ করা যায়। কিন্তু আলটিমেটলি মুখ্যমন্ত্রী কিন্তু পছন্দের ছিলেন হচ্ছে মুকুটমণি এবং হয়েছে। এই জায়গাটাতে বিজেপি এই আসনটি ধরে রাখতে পারলো না, তার কিন্তু একটা কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে এটা উপনির্বাচন, পাশাপাশি তোমার আরেকজনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা হচ্ছে এই যে বললাম আমি শঙ্কর সিং দীর্ঘদিন মানে থাকার পর আবার হচ্ছে লাইমলাইটে চলে যায়, এবং এর পেছনে যার ভূমিকা ছিল সেই কিন্তু হচ্ছে মুখ্যমন্ত্রী। এই বর্ষিয়ান নেতাকে কিন্তু রাজি করিয়েছিলেন যে তোমাকে এই আসনটি কোনো ক্ষোভ বিক্ষোভ নয়, এই আসনটিকে যেভাবে হোক তোমাকে জিতিয়ে নিয়ে আসতে হবে। সেই জায়গাটা থেকে এটা হলো। আর উল্টো দিকে তোমার হচ্ছে বিজেপির এইখানটা প্রার্থী নির্বাচন নিয়ে প্রথমত তো হচ্ছে মুকুটমণি চলে যাওয়ার পর এটা ওরকম একটা ক্ষোভ হয়েছিল যে তখন কেন মুকুটমণিকে ওখানটা প্রার্থী করা হয়েছিল, তখন থেকে মুকুটমণিকে চায়নি, এরকম হয়েছিল। সেই ক্ষেত্রে তোমার তার কথা শুনে অথচ দেখো দল পরিবর্তন করলো, এবং তারপরে তুমি যখন নতুন করে এলো, ফলে এইটা একটা প্রশ্নের মুখে বিজেপি নেতৃত্বকে পড়তে গেল এবং ওটা ম্যানেজ করতে পারেনি। ফলে সব মিলে 24-এ হচ্ছে কিন্তু তোমার এটা উতরে গেলেন তৃণমূল কংগ্রেস। কিন্তু 26-এ কি হয় সেটাই একটা বড় প্রশ্ন। আসবো পরের স্লাইডের ক্ষেত্রে। এই মুহূর্তে যদি দাঁড়িয়ে নির্বাচন হয়, তাহলে রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে কি ফলাফল উঠে আসতে পারে আসুন দেখে নি। অন্যান্য সংযুক্ত মোর্চা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই, নাকি একেবারে ইজিলি কেউ একজন বেরিয়ে যাবেন কোন এক দলের প্রার্থী? কি বলছে এই বক্সগুলো, চলুন দেখে নি। অন্যান্য 0.4%, সংযুক্ত মোর্চা 0.9%, বিজেপি 46%, তৃণমূল কংগ্রেস 41%। 41 আর 46 খুব আলাদা কি বা খুব দূরত্ব কি নয়, অন্তত অঙ্কের হিসেব তো তাই বলছে। অতএব বোঝাই যাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেই টক্কর থাকবে। সম্ভাব্য জয়ী বিজেপি। এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি এবার সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। উপনির্বাচনে জিতলেও বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে এই আসন ধরে রাখা কঠিন। মতুয়া অধ্যুষিত এই আসনে বিজেপির শিকড় বেশ মজবুত।
গত বিধানসভার তুলনায় বিজেপির শক্তিক্ষয় হলেও তা পরাজয়ের দিকে ইঙ্গিত করছে না। সিদ্ধার্থর কাছে আসবো, আমি সেকেন্ড পয়েন্টটা থেকে শুরু করব। তুমি একদম শুরু থেকেই বলছিলে মতুয়াদের একটা এখানে আধিপত্য রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এনআরসির সময় আমরা দেখেছিলাম একটা বিষয়, এবং এবার এসআইআর এরও কিন্তু একটা ভূমিকা হয়তো থাকতে পারে এই কেন্দ্রে। কি বলবে তুমি? হ্যাঁ দেখো, আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে হচ্ছে মতুয়ারা এখানটায় হচ্ছে মানে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। এটা দেখো স্বাভাবিক না, তোমাকে হচ্ছে 48% ওপরে হচ্ছে তোমার হচ্ছে মতুয়া ভোট, ফলে সেইটা সব হবে। এবং তোমাকে ওই এলাকাটা দেখতে হবে হচ্ছে যে মোটামুটি কৃষিজীবী বা ওরকম মানুষজন এবং সীমান্তবর্তী এলাকা, উদ্বাস্তু, এই ব্যাপারগুলো রয়ে গেছে। এর আগে যখন আমরা আলোচনা করছিলাম আমি উপনির্বাচন নিয়ে, ওটা আলোচনার মধ্যে আমি কিছু স্থানীয় রাজনীতির কিছু আমি কথা বলছিলাম, যেটা ধরো রাজনীতির ইকুয়েশন। এবার এলো ওই ইকুয়েশনটা অন্যভাবে, যে এই যে মতুয়া ব্যাপারটা দেখো, এখন এসআইআরটা হচ্ছে এখন তো গুরুত্বপূর্ণ, চালু হয়ে গেছে এসআইআর। ফলে এই এসআইআরটা নিয়ে কিন্তু এখন হচ্ছে দুদিকের দুপক্ষই রাজনীতির দুপক্ষই মানে দুদিকের কারবারিরাই কিন্তু রুটি শিখছে। ঠিক আছে, এটা কোন দিকে যাবে মানে সেইটার উপর কিন্তু তুমি বলবে যে এটা কেন, কিভাবে, এটা কেন আসছে কনফিউশনটা এখানটায়। যদি এসআইআর নিয়ে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যদি ঠিকঠাক মতন উত্তর মিলে যায় তাহলে সেটা যাবে হচ্ছে বিজেপির দিকে, এবং যদি না মেলে তাহলে হচ্ছে তৃণমূলের দিকে। এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট হলো, দেখো এই যে এসআইআরটা কিন্তু তোমার নাগরিকত্ব নয় না। হ্যাঁ, ভোটার কাছে তোমার নাম আছে কিনা সেটার দিকে, ওটার দিকে আসবে। ঠিক আছে, তুমি নাগরিক কিনা দেখবে এবং ভোটার তালিকায় তোমার নামটা আছে কিনা, ভোটার তালিকা সংশোধন করা হয়। তো মতুয়াদের মধ্যে এমন অনেক যারা আগে ধরো বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপি হচ্ছে তাদের ভোটে ক্ষমতায় এসছে, তুমি দেখবে যার জন্য শান্তনু ঠাকুররা বা অসীম সরকাররা এরা কিন্তু খুব চিন্তায় আছে, তারা কিন্তু এই নিয়ে বেশ প্রবল চাপে, বিজেপিও চিন্তায় আছে। যদি তোমার হচ্ছে এই জায়গাটা থেকে এসআইআর এমন অনেক মানুষ আছে মতুয়াদের মধ্যে, উদ্বাস্তু বা নমশূদ্র এই জায়গাটার মধ্যে থেকে, তাদের কিন্তু তোমার হচ্ছে ভোটার লিস্টে হয়তো তাদের নাম আছে কিন্তু তাদের নাগরিকত্বের অন্য প্রমাণ নেই, ভোটার লিস্টে কোনোভাবে নাম আছে, মানে খুব প্যাচালো একটা অবস্থা আছে না। যদি এসআইআর এর ফলে এই মানুষগুলোর যদি নাম বাদ যায় তাহলে তোমাকে বুঝতে হবে যে তাহলে কিন্তু এই জায়গাটা বিজেপির পক্ষে কঠিন হয়ে যাবে, এবং পুরো মতুয়া সমাজটা কিন্তু আস্তে আস্তে করে তোমার এই দিকটা বিজেপির পক্ষে। যার জন্য শান্তনু ঠাকুররা বারবার করে এখন প্রথম থেকে একটা বলছিল, এখন লাস্টে এটা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যদি এসআইআর যদি হচ্ছে হয়ও কারণ নাম বাদও যায় তাহলে ভয় নেই, তাহলে তোমার ওটা সিএএ মাধ্যমে হচ্ছে তোমাকে তাদের নাম নথিভুক্ত করা হবে, নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এই যে বললাম, এই যে কিন্তু ইটস অ্যান্ড বাটস এইগুলো যদি হচ্ছে ঠিকঠাক ভাবে যদি হয়, মানে তাহলে তোমার হচ্ছে যদি ঠিকভাবে হয় তাহলে সেটা হচ্ছে যাবে হচ্ছে বিজেপির পক্ষে, কারণ বিজেপির একটা অবস্থান আছে, মতুয়াদের মধ্যে বিজেপির প্রতি একটা দুর্বলতা আছে, সেই জায়গাটার ক্ষেত্রে তোমার বিজেপির পক্ষে যাবে। আর যদি ওই ইটস এন্ড বাট যদি ওই জায়গাটা যদি আরো হচ্ছে মানে আরো হচ্ছে জটিল আকার ধারণ করে, তাহলে কিন্তু এইটা হচ্ছে তৃণমূলের পক্ষে মানে অ্যাডভান্টেজ। আমরা সমীক্ষাতে যেটা দেখাচ্ছি যে হচ্ছে তৃণমূল হচ্ছে এই জায়গাটায় পিছিয়ে, বিজেপি এগিয়ে, এটা ফ্যাক্ট। কিন্তু ওই যে বললাম শেষ পর্যন্ত এসআইআর খুব একটা নির্ণায়ক ভূমিকায় যেতেই পারে। আমরা আজকের মতন এই আলোচনাটা এখানেই শেষ করছি। রানাঘাট দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হলে কি হতে পারে, 26-এর আসন্ন নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য ফল কি হতে পারে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা ছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ। সিদ্ধার্থকে ধন্যবাদ, সঙ্গে ছিলেন ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম, তাকেও ধন্যবাদ। আজকের মতন আমি মধুরিমা এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে ফিরছি মাল বিধানসভা নিয়ে, সঙ্গে থাকুন।